আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং ইসরায়েলের ভেতরে আবার যুদ্ধ শুরু হয়েছে। ইরান এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কারাজ এবং তাবরিজ শহরে হামলা চালিয়েছে। এ সমস্ত হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও যতদূর জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি তেল স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তাতে খুব বড় ক্ষয়ক্ষতি না হলেও ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে, এটি ইরানের কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এর কারণে যুদ্ধের মাত্রা বা ইরানের পক্ষ থেকে জবাবের মাত্রা অনেক বেশি শক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এপাশে ইসরায়েলের অন্তত 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ঘাঁটিগুলো হচ্ছে নেভাতিম এয়ারবেজ, তেলনভ এয়ারবেজ এবং রামাত ডেভিড এয়ারবেজ। এর ভিতরে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেন, কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এপাশে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের বিস্তৃতি যদি বেশি ঘটানো হয় তাহলে প্রয়োজনে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধ একেবারেই সহজে বা অল্পের ভেতরে শেষ নাও হতে পারে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরানি হামলার জবাব না দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের কথা না শুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তার মানে হচ্ছে এখানে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরকার বড় রকমের টানাপোড়েন আছে, তা মোটামুটি প্রকাশ্যে চলে এলো। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিও। আশা করি শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরান কেন এই হামলা শুরু করলো? মূল খবর তো আমি আগেই বলেছি যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এ পর্যন্ত কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, গত রাত থেকে শুরু করে আজ সকাল এখন ইরানে এখনও পর্যন্ত হামলা চলছে। এই ভিডিও যখন করছি বাংলাদেশ টাইম 12:30, তখন ইরানে 10টা। ইরানের পক্ষ থেকে তখনও ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। এই হামলাটা কেন শুরু হয়েছে? এই হামলা শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে। তার কারণ হচ্ছে, লেবাননের রাজধানী দাহিয়া এলাকায় হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত। ইরান আগেই বলে রেখেছিল যে ইসরায়েল যদি রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। বৈরুতে যেহেতু হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছিল পাকিস্তানে, সেই চুক্তিতে লেবাননও কিন্তু অন্তর্ভুক্ত, অর্থাৎ লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারবে না, এটা ছিল চুক্তির শর্ত। সেই শর্ত ভেঙে ইসরায়েল কিন্তু সবসময় হামলা চালিয়েই যাচ্ছে, এবং আমেরিকার পক্ষ থেকে প্রকৃতপক্ষে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং ব্যবস্থা নেওয়ার খুব কারণ আছে এমনটাও ভাবার যুক্তিযুক্ত কারণ নেই। তো যাই হোক, তো ইরান এক সপ্তাহ আগে ইসরায়েলকে একবার সতর্ক করেছিল এবং একেবারে সরাসরি ঘোষণা করেছিল, সেদিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের লোকজনকে সরে যাওয়ার জন্য বলেছিল যে সেখানে তারা হামলা চালাবে। তখনই ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়, ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় তাহলে আজকেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন এবং অনেকটা ঝগড়া মতো করেন বা বকাবকি করেন। যাই হোক, সেই হামলা আর হয়নি, কিন্তু ঠিকই এক সপ্তাহ পরে গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে, বিশেষ করে দাহিয়া এলাকায় যেখানে ইসরায়েলের সদর দপ্তর অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে। যদিও হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা ছিল যেহেতু ইরানের পক্ষ থেকে রেড লাইন, অর্থাৎ এইটা হলো রেড লাইন। ইরান বলেছিল এটা ক্রস করলে তখন ইরান অ্যাকশানে যাবে। সেই রেড লাইন ক্রস করার সাথে সাথেই ইরানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো। এই ব্যবস্থার আওতায় প্রথমেই ইরান ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে, তার ভিতরে জেরুজালেম রয়েছে, হাইফা এলাকা, বিশেষ করে ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরান হামলা চালিয়েছে।
আর এই যে রামাত ডেভিড যে এয়ারবেজ, এই এয়ারবেজটা উত্তর অঞ্চলে অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে। এই এয়ারবেজ সম্পর্কে একটু বলে রাখতে হয়, এই বিমান ঘাঁটিটা 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার মধ্যেই ব্রিটিশ সরকার তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করার জন্য। তখন তো আর ইসরায়েল ছিল না। ইসরায়েল নামক রাষ্ট্র তো প্রতিষ্ঠা হলো 1948 সালে, এই ঘাঁটি প্রতিষ্ঠার আরও 6 বছর পরে। তো 48 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হলো, তখন ইসরায়েল এই ঘাঁটিটা তাদের নিজেদের মতো করে পেল এবং তারা ব্যবহার করা শুরু করলো। দিন দিন এই ঘাঁটি অনেক বেশি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় এবং এটা মূলত সিরিয়া, লেবানন এই অঞ্চলে হামলার জন্য এই ঘাঁটিটাকে ব্যবহার করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। এই রামাত ডেভিড এয়ারবেজ এটা বেশ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটিতে ইসরায়েলের আপনার F-16 জঙ্গি বিমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো এখানে রাখা হয়। তো এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি, এবং এই ঘাঁটি থেকেই গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছে। ইরান সবসময় বলে কি যেখান থেকে হামলা চালানো হচ্ছে সেখানে হামলা চালানো হবে। তো ইরান স্বাভাবিকভাবেই এই রামাত ডেভিড ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরে তেলনভ এবং নেভাটিম এয়ারবেজেও হামলা চালিয়েছে। এই প্রত্যেকটা ঘাঁটি, ইসরায়েলের প্রত্যেকটা বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে খুব দামি দামি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান রাখা হয়। তো টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ কি এটা এখনও পরিষ্কার জানা যায়নি। তবে ইরানের পক্ষ থেকে প্রথম দফা হামলা চালিয়ে বলা হয়েছিল ইসরায়েল যদি জবাবি হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে খুবই শক্তিশালী হামলা চালানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলে পরবর্তীতে ইরান আরও হামলা চালিয়েছে এবং এই সমস্ত হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানার অপেক্ষায় থাকি। তবে যেহেতু হামলার মাত্রা বেড়ে যাচ্ছে, তাতে এমন আশঙ্কা করা যাচ্ছে যে এই সংঘর্ষ একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, এমনকি সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরান হামলা চালানোর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন যে ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রয়োজন নেই। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে মুখে মুখে বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিকই তারা জবাব দিয়েছে। তার মানে আপাতত আমরা উপর যা দেখতে পাচ্ছি তাতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে অ্যাকশনে বা হামলায় না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা রাখেননি বা তার আহ্বান রাখেননি। সেই আহ্বান উপেক্ষা করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে। এখন এখানে বিশেষভাবে অপেক্ষা করার ব্যাপার আছে যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যায় কি না। যুদ্ধে যদি জড়িয়ে না যায় তাহলে এক কথা, আর যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ভিন্ন কথা। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা হয়েছে, তবে ইরান বলেছে যে তারা সৌদি আরবে কোনো হামলা চালায়নি। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? তাহলে কি ব্যাপারটা এমন হলো যে ইসরায়েলের পক্ষ থেকে সৌদি আরবের এয়ারবেজে হামলা চালিয়ে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে, এমন হলো কি না সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এদিকে এখনও পর্যন্ত ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ হচ্ছে গত রাত থেকে যেটা শুরু হয়েছে, এর প্রেক্ষাপটে উপসাগরীয় কোনো দেশে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত কোনো দেশে এখনও ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো হামলা চালানো হয়নি। এটা এই যুদ্ধের বিশেষ বৈশিষ্ট্য। এই দেশগুলোতে হামলা চালানোর মূল কারণ ছিল মার্কিন ঘাঁটি, অর্থাৎ মার্কিন ঘাঁটি থেকে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দিতে এই সমস্ত দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতো বা চালানোর জন্য হুঁশিয়ারি দিয়ে রেখেছে। কিন্তু এখনও সম্ভবত যেহেতু ইরান এই সমস্ত দেশের ঘাঁটিতে হামলা চালায়নি, তার মানে ধরে নিতে হবে বা বোঝা যাচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে জড়িত হয়নি। এই হামলা শুরুর পরপরই ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো একেবারে সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। এর মানে দাঁড়াচ্ছে যে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো এরাও এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইয়েমেন তো আছেই, আর লেবাননের প্রতিরোধকামী সংগঠন তারা তো যুদ্ধ করছেই ইসরায়েলের বিরুদ্ধে। এপাশে হামাস
ইরানের এই হামলাকে স্বাগত জানিয়েছে, প্রশংসা করেছে। এবং হামাসের মুখপাত্র হাজেম কাসেম তিনি বলেছেন, ইরান যে হামলা চালালো ইসরায়েলের উপরে লেবাননের জন্য, এর ভেতর দিয়ে আরেকবার প্রমাণ হলো যে ইরান প্রকৃতপক্ষে মুসলিম উম্মার দায়িত্ব পালন করছে। এবং মুসলিম উম্মা যেমন একটি দেহের মতো, তার এক জায়গায় ব্যথা হলে আর এক জায়গায় ব্যথা অনুভব করা যায়, তেমনি লেবানন যখন আক্রান্ত হয়েছে তখন ইরান তার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এটি প্রকৃত মুসলিম চেতনার পরিচয় বহন করে। এদিকে ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে আরও ভয়ঙ্কর জবাব যাবে ইয়েমেনের পক্ষ থেকে। এবং ইয়েমেনের পক্ষ থেকে প্রতিরোধ সংগঠনগুলোকে, মধ্যপ্রাচ্যের যত প্রতিরোধ সংগঠন আছে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। আমরা ধরে নিতে পারি যে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে ইসরায়েলকে সমস্ত ব্যাটেলফিল্ড মোকাবেলা করতে হবে। ইরান, ইয়েমেন, ইরাক, লেবানন, হয়তোবা গাজা থেকেও শুরু হতে পারে। সামগ্রিকভাবে একটা যুদ্ধ হয়ে যেতে পারে। ইরান যে যুদ্ধ শুরু করলো বলা যায় ইসরায়েলের বিরুদ্ধে এবার, অর্থাৎ ইসরায়েল ইরানের উপর হামলা না চালানো সত্ত্বেও ইরান কিন্তু আগে হামলা চালালো ইসরায়েলের উপরে। আগে হামলা চালাতে বলতে বোঝাচ্ছি, আমি আবারও বলি যে ইসরায়েল ইরানের উপর হামলা চালায়নি, কিন্তু লেবাননের প্রশ্নে ইরান হামলা চালিয়েছে। তার মানে এটা প্রথমবারের মতো ইরান তার বৈশিষ্ট্যের বাইরে গিয়ে এই হামলা করলো। ইরান সাধারণত যা করে সেটা হচ্ছে যে কেউ হামলা করে তার জবাব দিতে পাল্টা হামলা করে ইরান। এবার কিন্তু ইরান সরাসরি অ্যাফেক্টেড না, তারপরেও যেহেতু যুদ্ধবিরতির একটা প্রশ্ন ছিল, চুক্তি ছিল, সেই চুক্তি লঙ্ঘনের কারণে ইরান ইসরায়েলের উপর হামলা চালালো। তার মানে ইরানের বৈশিষ্ট্যের থেকে একটু আলাদা কিছু হলো, এটা বলছি যে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এবারের এই যুদ্ধ। যুদ্ধ শুরুর পরপরই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধ ধারণ করার বা বহন করার বা আরেকটি যুদ্ধের চাপ সহ্য করার মতো অবস্থায় নেই। এই যুদ্ধ দ্রুতই বন্ধ হওয়া উচিত। এখানে প্রশ্ন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়ন এই কথা বলছে কেন? আমরা দেখতেই পাচ্ছি যে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে কার্যত তেমন একটা তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আর এই যুদ্ধ যদি শুরু হয় এবং সেটা যদি ভয়ঙ্কর আকার ধারণ করে, হরমুজ প্রণালীর পাশাপাশি যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বে তেলের সংকট আরও বাড়বে, বিশ্ব অর্থনীতি আরও ক্রিটিক্যাল হয়ে পড়বে, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গা থেকে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধ বন্ধের কথা বলছে। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে আমেরিকা যেহেতু সরাসরি এই যুদ্ধ জড়িত নেই, তাহলে আমেরিকাকে জড়িত হওয়ার জন্য এক ধরনের হয়তো অজুহাত প্রয়োজন হবে। তার আগ পর্যন্ত ইসরায়েল একা একা। তো ইসরায়েল একা একা যুদ্ধ করতে গেলে তো বিপদ, ইরানের সামনেই সে টিকবে না। আর সেখানে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতিরা, ইরাকের প্রতিরোধকামী সংগঠন আর ইরান তো থাকলোই। এতগুলোকে মোকাবেলা করা ইসরায়েলের জন্য কঠিন হবে। অতএব এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের লোকজন, কর্মকর্তারা। এই যুদ্ধ শুরুর পরপরই দ্রুতই তেলের দাম আবার বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড $96-97 বিক্রি হচ্ছে, আমি সর্বশেষ যে খবর জানি সেটা। আর টেক্সাস ক্রুড যেটা, সেটা বিক্রি হচ্ছে $93-94 পার ব্যারেল। তো তার মানে এই তেলের দাম আরও বেশি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এটা যেমন সত্য, তেমনি ইরানের সাথে আমেরিকার যে চুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটাও আপাতত মনে হয় খানিকটা ধীরগতি হয়ে গেল অথবা স্থগিত হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছিলেন, গতকালকেই বলেছেন যে আমেরিকা এবং ইরান এখন একদম চুক্তির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। যদিও তিনি এই ধরনের কথা এর আগে বহুবার বলেছেন, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছিলাম যে পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ একটা উদ্যোগ দেওয়া হয়েছিল চুক্তির বিষয়ে দুই পক্ষকে এক জায়গায় বসানোর জন্য। সেই জায়গা থেকে বলা যায় যে আসলেই একটা কূটনৈতিক তৎপরতা একটা পজিটিভ জায়গায় ছিল বা পজিটিভ অবস্থায় ছিল। নেতানিয়াহু সেই চুক্তির সম্ভাবনা সম্ভবত নষ্ট করে দিলেন। নেতানিয়াহুকে বলছি এই কারণে যে ইরান তো আগেই বলে রেখেছে যে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো যাবে না, এটা রেড লাইন ইরানের জন্য। সেই রেড লাইন ক্রস করে
হামলা চালিয়েছে, তখন আলটিমেটলি ইরানকে হামলা চালাতে হয়েছে। লেবাননে যদি হামলা না চালাতো নেতানিয়াহু বা ইসরায়েল, তাহলে কিন্তু ইরানকে এই যুদ্ধে জড়িত হতো না। সেই কারণেই বলছি যে এই যুদ্ধ মূলত ইসরায়েলের কারণেই শুরু হলো, এবং ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা আপাতত আটকে গেল। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যুদ্ধ যদি আরও চলে, এর সামগ্রিক পরিস্থিতি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো। আর বিশেষ পরিস্থিতি তৈরি হলে হয়তো সন্ধ্যার দিকে লাইভও করতে পারি, দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। তো যাই হোক, এখনকার ভিডিও শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত। আপনারা তো সবাই কম বেশি সচেতন এবং দেখছেন এটা, তাতে কি মনে হচ্ছে এই যুদ্ধ কি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে মনে হচ্ছে? অর্থাৎ এই যুদ্ধ একেবারে চূড়ান্ত এক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে পরিস্থিতিকে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।